শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে। আর শুরুতেই আমরা চলে যাব এই বিষয়ের প্রথম অধ্যায়টিতে। প্রথম অধ্যায়টির শিরোনাম হলো সমাজ বিবর্তনের ইতিহাস। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা দেখে নেই এই অধ্যায়টি পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। এই অধ্যায়টি পাঠ শেষে আমরা সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারব, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারব, সমাজ জীবনের বিভিন্ন স্তর যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারব, বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সামাজিক প্রকৃতি বিশ্লেষণ করতে পারব, কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারব এবং সবশেষ সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারব। এখানে প্রথমেই পাঠ 1-এর বিষয়বস্তু হলো সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না, নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। এখন পাঠ 1 থেকে আমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। কাজটি হলো দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলোর অভিনয় করো। এর মানে শ্রেণীকক্ষে দলে ভাগ হয়ে আদিম সমাজের মানুষ দলবদ্ধভাবে যেসব কাজগুলো করত, যেমন খাদ্য সংগ্রহ করা, শিকার করা, নিরাপত্তা দেওয়া, চাষাবাদ করা ইত্যাদি, এসব কাজগুলোর অভিনয় করা। শিক্ষার্থীরা, এই কাজটি তোমরা তোমাদের শ্রেণীকক্ষে করবে। এরপর পাঠ 2-এর বিষয়বস্তু হচ্ছে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সে অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে, যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে। এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়ে। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এ অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু,
সিলেটের শীতলপাটি প্রভৃতি ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌযোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এই ছিল পার্ট 2 এর বিষয়বস্তু। এখন চলো আমরা দেখে নেই পার্ট 2 থেকে আমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে। পার্ট 2 এর কাজটি হলো বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটি ও রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো। অর্থাৎ বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটি ও রেশম শিল্প যেসব স্থানগুলোতে বিখ্যাত সে স্থানগুলো চিহ্নিত করা। তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি যেসব অঞ্চলগুলো যেসব জিনিসের জন্য বিখ্যাত তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি। বাংলাদেশি নারীদের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের ধারক ও বাহক বলা যায় শাড়িকে। যুগ যুগ ধরে নারীরা শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আসছে। বাংলাদেশের যে অঞ্চলে ঐতিহ্যবাহী যেসব শাড়িগুলো পাওয়া যায় তা হলো ঢাকার জামদানি শাড়ি, কুমিল্লার খাদি শাড়ি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রাজশাহীর সিল্ক শাড়ি। এরপর বাংলাদেশের বিভিন্ন স্থানে পাটি তৈরি হয়, কিন্তু সিলেট এলাকায় বিভিন্ন স্থানে যে মানের শীতল পাটি তৈরি করা হয় তা অসাধারণ। সিলেট অঞ্চলের সুনামগঞ্জ প্রভৃতি এলাকায় পাটিকররা তাদের নিপুণতার জন্য শত শত বৎসর যাবৎ প্রসিদ্ধ। এছাড়াও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা, বরিশাল, টাঙ্গাইল, কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চলেও এসব পাটি পাওয়া যায়। এরপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় রেশম চাষ বেশি হয়, তবে বেশিরভাগ কারখানা ও গবেষণা কেন্দ্র রাজশাহীতে। প্রায় অর্ধশত রেশম কারখানা রয়েছে। রেশম কাপড় তৈরির পাশাপাশি রাজশাহীর এসব কারখানার মালিকরা নিজেরাই রেশম সুতা উৎপাদন করে থাকে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।